জিন থেরাপি, জিন থেরাপির বিষয়টা, তো জিন থেরাপি, তো ওটা একটা প্রজেক্ট অনুযায়ী ওখানে ছিলে? আমার পার্ট অফ মাই বিগিনিং অফ মাই একাডেমিক রিসার্চ জিন থেরাপির ছিল পেইন ফিল্ডে, যেখানে আমরা একটা একটা ভাইরাসের থ্রুতে কিছু প্রোটিনকে সাপ্রেস করতে চাইছিলাম। আচ্ছা। যখন তোমার শরীরে পেইন হয় তখন তুমি পেইন একটা জায়গায় তৈরি হয় আর সেটা তোমার ব্রেইনে ট্রান্সমিট হয়। আর যখন তুমি পেইন কিলার খাও তখন বেসিক্যালি কি হয়, সেই সেন্সার্সগুলি ব্লক হয়ে থাকে। তুমি যখন যেগুলো টাইলানল টাইপের মানে এনি পেইন কিলার খাও, সেই পাথও এটা ব্লক হয়ে থাকে। দ্যাট মিনস তোমার সুইচ আর লাইটের মাঝখানে একটা তার কেটে দিলে, দ্যাট মিনস তোমার পেইন আছে বডিতে কিন্তু তুমি পেইনটা ফিল করতে পারছো না। দ্যাটস দ্য পেইন কিলার ডাজ। আমরা চাইছিলাম একটা ভাইরাসের থ্রুতে সেই পেইন সেন্সেশনটাকে সাপ্রেস করতে। ধরো কিছু ক্ষেত্রে দেখা যায়, ধরো ক্যান্সার পেশেন্ট, রাইট, বোন ক্যান্সার, যেটা বোন মারোতে ক্যান্সার হয়, বা ধরো কিছু কিছু বিশেষ করে বোন ক্যান্সারের পেশেন্টসরা প্রচন্ড পেইনে ভোগে, প্রচন্ড সিভিয়ার পেইন, মানে দেখা যায় না, অসহ্য পেইন, এবং সেই পেশেন্টদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। তো আমরা কি করতে পারি? আমাদের নিকট কোনো আত্মীয়র যদি এই ধরনের সিচুয়েশন হয়, বা যে কোনো পেশেন্টের, ডাক্তার কি করতে পারে? অ্যাটলিস্ট তার পেইন সেন্সেশন, তার লাইফ কোয়ালিটি অফ লাইফ, তার যে স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে মানে বেটার, সে তো ইভেনচুয়ালি মারা যাবেই, রাইট, সুনার অর লেটার, কিন্তু তার সেই লাইফ স্প্যানটাতে তার জন্য কষ্টটা কম হয়, সেই কষ্টটা কম করার চেষ্টাই চলছে সারা দুনিয়াতে, যে আমরা কি করে একটা পেশেন্টকে কোয়ালিটি লাইফ দিতে পারি বাই রিডিউসিং দ্য পেইনটাকে কম করে। তো আমার কিছু বেসিক রিসার্চ ছিল থ্রু জিন থেরাপি সেই ফিল্ডে। বেসড অন দ্যাট, আমার সেই এক্সপিরিয়েন্স নিয়ে আমি যখন নোভার্টিসে যাই তখন আমি গেলাম স্পাইনাল মাসকুলার অ্যাট্রফিতে। সো জিন থেরাপি নিয়ে আমি গেলাম সেখানে কিছুকাল কন্টিনিউ করলাম। করার পর আরেকটা কোম্পানিতে গেলাম, যে কোম্পানিতে আমরা ভাইরাস বানাতাম ফর ব্লাড ক্যান্সার কিওর। আচ্ছা। ব্লাড ক্যান্সার কিওর, সেটা হচ্ছে কার্টি থেরাপি। কার্টি থেরাপি বলতে তোমার ক্যান্সার পেশেন্টের বডির ইমিউন সেলগুলিকে আইসোলেট করে নিয়ে তাদের ব্লাড থেকে ওগুলোকে ল্যাবে কালচার করা হয়। ল্যাবে কালচার করে ওই ইমিউন সেলগুলিকে ভাইরাস দিয়ে ইকুইপড করা হয় যেন সেগুলি বেটার ফাইট করতে পারে ক্যান্সার সেলকে। তো ইমিউন সেলরা তো ক্যান্সার সেলের সঙ্গে কনস্ট্যান্টলি ফাইট করে সেই ক্যান্সার সেলগুলোকে মারার জন্য, কিন্তু ক্যান্সার পেশেন্টের ইমিউন সেলগুলির সংখ্যা কম। কার্টি থেরাপিতে কি হয়, সেই ক্যান্সার পেশেন্টের ইমিউন সেলগুলোকে ব্লাড থেকে আইসোলেট করা হয়, করে এগুলোকে ল্যাবে কালচার করা হয় আর্টিফিশিয়ালি হিউজ অ্যামাউন্টে। তারপর সেইগুলিকে ভাইরাস দিয়ে স্ট্রং বানানো হয়, মানে ক্যাপেবল করা হয়। আচ্ছা, ওষুধ দিয়ে? যে ভাইরাসগুলো আমি বলছি, ভাইরাসগুলো হচ্ছে দে আর দ্য টুলস টু ট্রান্সফার দ্য জিন থেরাপি, মানে ভাইরাস দিয়ে আমরা জিনটাকে ট্রান্সফার করলাম। মানে কিভাবে? আমরা জিন তো চোখে দেখা যায় না। জিন চোখে দেখা যায় না, বাট থ্রু জেনেটিক মডিফিকেশন, থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভাইরাসগুলোকে থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা একটা কমপ্লেক্স ম্যাটার, এখানে আমার স্পেশালাইজেশন। থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা ভাইরাসকে ইকুইপড করা হয় যেন সে টার্গেটেড জিনটা ইমিউন সেলে ট্রান্সফার করে, ঠিক আছে? তখন ইমিউন সেলে যখন ট্রান্সফার হয় জিনটা, তখন ইমিউন সেলটা অনেক বেশি স্ট্রং থাকে। এটা কি বাই মেডিসিন ইয়া বাই পুশিং কোনো ইনজেকশন? নট পুশিং বাই ইনজেকশন, থ্রু দ্য ভাইরাস। তো তোমাকে যদি আমি বলি, ধরো একটা ইমিউন সেল নর্মালি ফাইট করছে লাঠি নিয়ে, অ্যাজ এ সৈনিক, এটা আমার শরীরের মধ্যে, তোমার শরীরেই আছে, সবার শরীরে আছে ইমিউন সেল রোগ প্রতিরোধ করার জন্য। যে তোমার ধরো ইমিউন সেল লাঠি নিয়ে ফাইট করছে, নাও থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং, থ্রু জিন থেরাপি তুমি কি করছো, তাকে দিচ্ছ অস্ত্র শস্ত্র দিচ্ছ যেন সে বেটার ফাইট করতে পারে ক্যান্সার সেলের। সে টার্গেটেড ওয়েতে সেই ক্যান্সার সেলগুলিতে যাবে, যে ওইগুলোকে টার্গেটেডলি মেরে, টার্গেটেডলি সেগুলোকে
স্পেসিফাইড, দ্যাটস ওয়াই ইট ইজ, মানে তুমি এমনভাবে ইকুইপ করছো সেলগুলোকে থ্রু দ্য ভাইরাস ট্রান্সফার যেন ওরা ইকুইপ থাকে টার্গেটেড ওয়েতে ক্যান্সার সেলগুলোকে অ্যাটাক করে এবং টার্গেটেড সেলগুলোতে ক্যান্সার সেলগুলোকে মারে। সো ব্লাড ক্যান্সার এর ক্ষেত্রে, হিমোফিলিয়ার ক্ষেত্রে হিউজ সাকসেস কার্টি থেরাপি, এখন এখন হিউজ মার্কেট। সেটা আমাদের ভারতে কি? হ্যাঁ, ভারতে হচ্ছে। ইনফ্যাক্ট আমি যতটুকু জানি ভারতের একটা কোম্পানিতে প্রবাবলি দিস ইজ গোয়িং টু বি দ্য হাব। ভারতে খুব সস্তায় সেটা বানাচ্ছে কম্পেয়ার টু ওয়েস্টার্ন কান্ট্রিজ। আচ্ছা, অনেকগুলো ব্লাড ক্যান্সারের কিন্তু কিওর এখন আছে কম্পেয়ার টু বিফোর। সেটা কত নম্বর লেভেল? আমরা তো জানি ক্যান্সারের 4টা লেভেল লাস্টে। আমি হয়তো আই এম নট স্পেশালিস্ট ইন দ্যাট ওয়ে, ক্যান্সারের স্পেশালিস্ট না আমি, বাট আমি তোমাকে বলতে পারি এক সময় অনেকগুলি ক্যান্সার ছিল যার কোনো কিওর ছিল না। আচ্ছা, কিন্তু এখন থ্রু স্টেম সেল থেরাপি, থ্রু অ্যাম্বলিক্যাল কর্ড, বাচ্চার জন্মের পর যে অ্যাম্বলিক্যাল কর্ডটা থাকে না মায়ের, সেই কর্ডের যে ব্লাড থাকে সেই ব্লাডটাকে আইসোলেট করে তার থেকে এক ধরনের স্টেম সেল আইসোলেট করা হয়। হ্যাঁ, সেইগুলোকেও ইকুইপড করে থ্রু জিন থেরাপি একটা কিওর হয়। তো অনেকে আজকাল অ্যাম্বলিক্যাল কর্ড ব্যাংক করে, যেমন স্পার্ম ব্যাংক থাকে, এগ ব্যাংক থাকে। হ্যাঁ, তো এরকম অ্যাম্বলিক্যাল কর্ড ব্লাড সেল আজকাল অনেকেই ব্যাংকে রাখে। কিন্তু একজনেরটা দিয়ে তো আরেকজনেরটা হবে না, এটা তো ইন্ডিভিজুয়াল। না, হতে পারে। অ্যাম্বলিক্যাল কর্ড যে আছে এটা হচ্ছে অনেকটা কাইন্ড অফ কমন মেডিসিন, মানে অন দ্য শেলফ মেডিসিন। ধরো তোমার যখন কোনো মেডিসিন হয়, একটা হচ্ছে প্রেসক্রাইব বাই ডক্টর আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে, সেখানে প্রেসক্রাইব করে সে তোমাকেই প্রেসক্রাইব করবে। আমার যদি কিছু দরকার হয় আমি গিয়ে র্যান্ডামলি পিক আপ করতে পারবো না। কিন্তু অ্যাম্বলিক্যাল কর্ডের যে থেরাপিটা, এনকে সেল, ন্যাচারাল কিলার সেলের যে থেরাপিটা, যা গ্রোয়িং মার্কেট রাইট নাও, সেটা অফ দ্য শেলফ মিনস একটা মহিলার অ্যাম্বলিক্যাল কর্ড থেকে সে যদি মেডিসিনটা বানায়, এনিবডি ক্যান ইউজ দ্যাট। সেখানে কোনো স্পেসিফিক না, নট হিউম্যান স্পেসিফিক থেরাপি, ইট কুড বি অফ দ্য শেলফ থেরাপি। তো এনকে সেল থেরাপি ইজ গ্রোয়িং লাইক কার্টি সেল থেরাপি রাইট নাও। না, কিন্তু মনে করো এই ব্যাপারটা যদি, সেটা তো ইচ্ছার উপর নির্ভর করে। মানে একটা বাচ্চা হওয়ার পর তুমি যেটার কথা তুমি বললে, সেটা দেওয়ার জন্য তো ওই মহিলার নিজস্ব কনসেন্ট লাগে। তোমাকে ডাক্তার অপশন করে ডেভেলপ কান্ট্রিজে, ডাক্তার পেশেন্টসকে, মানে ডেলিভারিং লেডিকে সে অপশনটা দেয় যে উড ইউ লাইক টু ডোনেট, উড ইউ লাইক টু প্রিজার্ভ, অর উড ইউ লাইক টু ডিসকার্ড ট্র্যাশ, ইজ অফ নো ইউজ। আমরা জানি একটা বাচ্চার জন্মের পর বাচ্চার নাভিটাকে সিজার দিয়ে কেটে এখানে একটা টাই করে রাখা হয়, রাইট? তারপর যে কর্ডটা থাকে তার মধ্যে একটা ব্লাড থাকে, কর্ড ব্লাড। সেই কর্ড ব্লাডটা হাইলি ভ্যালুয়েবল কর্ড ব্লাড সেল। এই কর্ড ব্লাড থেকেই ন্যাচারাল কিলার সেল আইসোলেট করা হয়। ওকে, তো ন্যাচারাল কিলার সেল যদি কর্ড ব্লাড থেকে আইসোলেট করা হয়, একটা পেশেন্টের পারমিশন নিয়েই করা হয়। পেশেন্টকে অপশন দেওয়া হয় বিফোর ডেলিভারি যে তুমি কি এটা ডোনেট করতে চাও ফর রিসার্চ এন্ড পারপাস অর মেডিকেল পারপাস। তার কনসেন্ট ছাড়া কিছু হয় না, ইলিগেল কিছু হয় না। সো কনসেন্ট নিয়েই হয়। আমরা যখন বেসিক রিসার্চ করতাম, ডিফারেন্ট ডোনারদের থেকে আমাদের কাছে আসতো স্যাম্পল, কর্ড ব্লাড সেল আসতো, তখন সেই ব্লাড সেলগুলোতে পেশেন্টের নাম বা ডিটেলস থাকে না, কিন্তু ওদের কনসেন্ট থাকে। আচ্ছা, ওদের এজ থাকে, ওদের রেস থাকে, বিভিন্ন ধরনের অপশন থাকে, কারণ ফর রিসার্চ পারপাস ইউজ হচ্ছে, রাইট? তো রিসার্চ পারপাসে যখন তুমি কোনো কিছু ইউজ করো, তোমার সব ধরনের ইনফরমেশন গ্যাদার করা খুব দরকার। ডেফিনেটলি ফর রিসার্চ পারপাস তার নাম ডিসক্লোজ করা হয় না, কিন্তু তার বাকি সব ডিটেলস এবং পেশেন্ট কোনো জন্ডিস আছে কিনা, জন্ডিস যদি পেশেন্টের থাকে দেন উই ডোন্ট ইউজ দ্যাট। তার হেপাটাইটিস টাইপের কোনো কিছু আছে কিনা, HIV আছে কিনা, এগুলি আমরা প্রায়র টেস্ট করি পেশেন্টের। যদি কোনো ডোনার রাজি হয় ডোনার হিসাবে আসার জন্য, দেন প্রি রিকুইজিট হচ্ছে ফ্রিতে ওদের কিছু টেস্ট করা হয়। তার মধ্যে ওয়ান অফ দেম ইজ হেপাটাইটিস সি, যে জন্ডিস, HIV, তোমার
এই ধরনের কিছু টেস্ট করা হয়। ওই টেস্টের পর যদি সে কামস ক্লিন, তখনই তার কর্ড ব্লাডটা অ্যাকসেপ্ট করা হয় ফর রিসার্চ অ্যান্ড এনকে সেল থেরাপি পারপাস। এটা অনেক ডিপের ব্যাপার মেডিকেল। আমি সাধারণত যেসব মেডিকেল টার্মস গুলো বললে এগুলো তো আমি এত জানিও না। আমি জাস্ট বেসিক্স বললাম। হ্যাঁ, এখন কথা হলো পশ্চিমা দেশে যে মানে হেলথ সেক্টর কিরকম ডেভেলপ করেছে, বিশেষ করে আমাদের এখানে হরদম দেখি ক্যান্সারে মানুষের মৃত্যু হইতেছে এবং মৃত্যুর রেটটাও বেশি এবং ধরা পড়তেই অনেক টাইম লেগে যায়। হয়তো শরীর সিগন্যাল দেয় কিন্তু সেটা মানুষের ইগনোর করে, কিন্তু সেটাই পরে দেখা যায় কি 2 নম্বর 3 নম্বর স্টেজে গিয়া মানুষ ক্যান্সারের ট্রিটমেন্টে যায়। সেই জায়গার থেকে ভারতে কতজন সেভাবে ক্যান্সার মুক্ত না, আমি ক্যান্সার শুধু ক্যান্সার নিয়ে বলবো না, ইন জেনারেল। হ্যাঁ, ধরো হেলথ অ্যাওয়ারনেস ব্যাপারটা ওয়েস্টার্ন কান্ট্রিজে অনেক বেশি। আমি বিশ্বাস করি যে কোনো ধরনের রোগ হঠাৎ করে একদিন আসে না। একটা রোগ পেশেন্টকে সিমটম দেয়, পেশেন্ট ওভারলুক করে করতে 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 একটা সার্টেন কিরকম দিতে পারে জাস্ট অ্যাজ ইউজুয়াল, মানে একটা ব্যক্তি তার দৈনন্দিন জীবনে তার বোঝার কথা যে তার শরীরে কিছু একটা ঠিক নেই। ইট কুড বি কিডনি, ইট কুড বি হার্ট, ইট কুড বি লিভার, এনিওয়্যার। জ্বরের মাধ্যমে আসতে পারে, এনি কাইন্ড অফ সিগন্যাল আসতে পারে। কিন্তু আমার যা মনে হয়, আমি যা ফান্ডামেন্টাল ডিফারেন্সটা দেখি, একটা গাড়িকে তুমি যদি একটা মানুষের বডির সাথে কম্পেয়ার করো, আমরা কখন মেকানিকের কাছে যাই? এখানে আমরা গাড়ির যখন কোনো প্রবলেম হয় তখনই যাই, রাইট? কিন্তু আমি একটা গাড়ি পিরিয়ডিক সার্ভিসিং করাই। আমার গাড়ির ড্যাশবোর্ডে মেনটেন্যান্সের ওয়ার্নিং আসে, কোনো ব্রেকডাউন হয়নি, বাট স্টিল আই গো চেক ইম্পর্টেন্ট পার্টস। এটা পিরিয়ডিক্যাল মেনটেন্যান্স করতে হয়, রাইট? সিমিলারলি মানুষের ক্ষেত্রে ওয়েস্টার্ন কান্ট্রিজে তাই। ওয়েস্টার্ন কান্ট্রিজের মেডিকেল এক্সপেন্সেস অনেক বেশি, ড্রিভেন বাই ইন্স্যুরেন্স। কিন্তু ইন্স্যুরেন্স তোমাকে প্রতি বছর একটা ফ্রি চেক আপের সুযোগ দেয়। তোমার ব্লাড ওয়ার্কস, তোমার ইউরিন ওয়ার্কস, তোমার হেলথ চেক আপ, তোমার অল কাইন্ড অফ এভরিথিং, পুরো হোল বডি স্ক্যান যাকে বলে, হোল বডি স্ক্যান করার সুযোগ দেয়। জেনারেলি আমি করি বছরের প্রথম দিকে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, ইরেসপেক্টিভ অফ এনি ইস্যুজ অর নট। আমি এবং আমার ফ্যামিলি প্রতি বছর একবার প্রাইমারি কেয়ারের কাছে যাই, হেলথ চেক আপ করি, রেকর্ডগুলো ফাইলে রাখি এবং ইমপ্রুভমেন্ট কম্পেয়ার করি। আমার কোনো প্যারামিটার্স বেশি আছে, কোনো কিছু কম আছে, কোনো প্রবলেম আছে, আমার বডি আজকের দিনে দাঁড়িয়ে গত বছরের তুলনায় কোন জায়গায় আছে, বা গত 5 বছর আগের তুলনায় আজকে কোন জায়গায় আছি আমি, আমার কি কোনো ইমপ্রুভমেন্ট দরকার, আমার কি ডায়েটে কোনো কন্ট্রোল দরকার, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছু দরকার। সো বেসিক্যালি এই ডিফারেন্সটা আমি ওয়েস্টার্ন কান্ট্রিজের মধ্যে দেখি, অনেক বেশি কনসিয়াস, অনেক বেশি অ্যাওয়ার। সে নট অনলি হেলথ, ভিশন, চোখের, অ্যাজ ওয়েল অ্যাজ দাঁতের, ডেন্টাল, ভিশন অ্যান্ড মেডিকেল, তিনটে ক্ষেত্রে এরা, মানে আমি কিন্তু এগেইন আমি বলছি ডেভেলপ কান্ট্রিজ, আমি কিন্তু 100% বলছি না। বাই অ্যান্ড লার্জ পপুলেশন এরা পিরিয়ডিক্যালি নিজের বডি চেক আপ করে। এরা জানে যে ওদের সিচুয়েশন কি, তাই ওদের কাছে কোনো কিছু সারপ্রাইজিং না। লাস্ট মোমেন্টে ধরা পড়ে না যে 4th স্টেজে গিয়ে ক্যান্সার ধরা পড়লো, আর একটা পেশেন্ট 1st, 2nd, 3rd স্টেজ বুঝলোই না। এটা আমার কাছে মনে হয় একটা বড় ডিফারেন্স আমি যা ফিল করি, আমি যা দেখেছি। আরেকটা জিনিস দেখলাম যে আমি যেহেতু ডাক্তারদের সাথে অনেক কাজ করেছি এবং আমি ডাক্তারদের সাথে রিসার্চ করেছি এবং আমি অনেক ডাক্তারকে হাতে কলমে কাজ শিখিয়েছি। ইন জেনারেল ইউএসএ ডাক্তারদের একটা নির্দিষ্ট পেশেন্ট দেখার আদেশ আছে, মানে তারা চাইলেই আনলিমিটেড পেশেন্ট দেখতে পারবে না। এদের একটা প্রত্যেক দিনে একটা কোটা থাকে, তার বেশি ওরা দেখতে পারবে না। ওদের কনস্ট্যান্টলি নিজেদের আপডেট করতে হয়, নলেজ আপগ্রেড করতে হয়, লাইসেন্স রিনিউ করতে হয় প্রত্যেক বছর। হ্যাঁ, আমি শিওর না 1 বছর বা 2 বছরের মধ্যে করতে হয়, একটা পিরিয়ডিক্যালি লাইসেন্স রিনিউ করতে হয়। আর সব ডাক্তারের ক্ষেত্রে হ্যাঁ লাইসেন্স রিনিউ করতে হবে।
আর চাইলেই আনলিমিটেড পেশেন্ট দেখলো না ওদের, আর ওখানে প্রাইভেট প্র্যাকটিস হয় না। কোনো একটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড ডাক্তারের অফিস থাকে, সেখানে মাল্টিপল ডাক্তার থাকে, ডিফারেন্ট স্পেশালাইজড ডাক্তার থাকে। সেখানকার ডাক্তাররা যখন যায় তাদের পেশেন্টসদের স্যাম্পলগুলো স্পেসিফিক ডায়াগনস্টিক ল্যাবে যায়, স্পেসিফিক ডায়াগনস্টিক ল্যাব। এখানে ওদের প্রেফারেন্স অনুযায়ী এই প্যাথোলজি ল্যাব সেই প্যাথোলজি ল্যাব এরকম হয় না ব্যাপারটা। ওদের ডাক্তারদের একটাই হচ্ছে, ওকে ফাইন, এই টেস্টগুলি দরকার, পেশেন্টের স্যাম্পল কালেক্ট করা হয়, পেশেন্টের ব্লাড ইউরিন স্যাম্পল কালেক্ট করা হয়, এবং পেশেন্টের স্যাম্পল ডাক্তার চাক বা না চাক সেই জায়গায় যাবে। সেখানে ডাক্তারের কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই, ডাক্তারের কোনো কমিশনের ব্যাপার নেই। আমি জাস্ট আই ডু নট ওয়ান্ট টু গো ডিপ ইন টু দ্যাট, যেগুলি অন্যান্য কান্ট্রিজে হয়, সেটা আমাদের সবারই জানা। কিন্তু মেডিকেল ব্যবস্থার সিস্টেম বা এই যে ব্যাপারগুলি, এগুলি আমি অনেকটা ডিফারেন্স দেখি আর কি আমাদের দেশের সাথে ওখানকার। কিন্তু অল ওভার ইউরোপ মানে আমেরিকার কথা বলছো? ইয়েস, মানে যেগুলো ইউএস এন্ড ইউরোপ। আচ্ছা, ইউএস এন্ড ইউরোপে এগুলো তো ম্যান্ডেটরি ফিল্ড। আচ্ছা, এগুলো কোভিডের সময় তুমি কোন জায়গায় ছিলে? আমি শিকাগোতে ছিলাম। তো এখানে কোভিডের প্রকোপটা আমেরিকাতে এত প্রকোপ, এত বেশি পরিমাণ কেন দেখা গেছে? অনেক মৃত্যু তো এখানে হয়েছে, বেসিক কারণটা কি মনে হইতে পারে? সেটা নিয়ে আমি এক্স্যাক্টলি খুব একটা আমি বলতে চাই না, কারণ কোভিডের ব্যাপারটা, হ্যাঁ কোভিড তো হয়েছে, কোভিড এখনো হচ্ছে ব্যাপারটা, আর কোভিড নতুন কিছু না। একটা হয়তো ভাইরাসের একটা স্ট্রেন ছিল, যে স্ট্রেনটা খুব কন্টাজিয়াস, এমন স্ট্রেন আগেও এসেছিল এবং ফিউচারে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু কিন্তু কোভিডের ডেথ অল ওভার দ্য ওয়ার্ল্ড ছিল, ইউএসএ ছিল প্রচণ্ড। কিন্তু তারপর কি হলো ব্যাপারটা জানি না। একটা সময় নাম্বার দেখো, মানে আমার কাছে মনে হয় মানুষের মৃত্যু প্রতি সেকেন্ডে হচ্ছে এখন। আমার মাই পার্সোনাল ইন্টারপ্রিটেশন, একটা মানুষ অ্যাক্সিডেন্টে মরুক, কার্ডিওলজির প্রবলেম মরুক, কিডনির প্রবলেম মরুক, ক্যান্সারে মরুক, অথবা কোভিডে মরুক, আমাদের কিন্তু ক্লাসিফাই করা হয়, এই পেশেন্টটা কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে, এই পেশেন্টটা কিডনি ফেলিওরে মারা গেছে, এই পেশেন্টটা ব্লাড ক্যান্সারের কারণে মারা গেছে। আমার ব্যক্তিগত ধারণা, নাম্বার অফ ডেথ তখন যখনই কোভিড পিরিয়ডটা চলছিল, যখনই যে মারা যাচ্ছিল তাকে একটা ক্যাটাগরিতে রাখা হচ্ছিল সব দেশে। আচ্ছা, এই কারণটা না হইতে পারে। সো দ্যাট ইজ মাই পার্সোনাল ইন্টারপ্রিটেশন। তখন কেন সাডেনলি হার্ট, কিডনি বা অন্যান্য ফিল্ডের মৃত্যুর সংখ্যা কমে গেল? হঠাৎ করে কোভিডটাই বেড়ে গেল। আচ্ছা, হঠাৎ করে কোভিডটাই বাড়লো, অন্য কিছু বাড়লো না, বাকি সব কমলো কেন? সো এটা একটু কন্ট্রোভার্সিয়াল আমার মনে হয়। আমি ঠিক ডিটেলস আমি বলতে পারবো না, কিন্তু কোভিড তো ছিল, কোভিড ইজ ট্রু। কোভিডের ভ্যাকসিন এসছে, কোভিডের ভ্যাকসিন আই থিঙ্ক ওয়ান অফ দ্য মেজর রিমার্কেবল প্রোগ্রেস আমেরিকা বানিয়েছে। এত কম সময়ে একটা ভ্যাকসিন বানানো নেক্সট টু ইম্পসিবল। আমেরিকার রিসার্চের স্ট্রেংথ ছিল বলেই হয়তো এত কম সময়ে আমেরিকা বানাতে পেরেছে। কিন্তু হিসাবে দেখতে গেলে রোগটা একদম সিম্পল। ভ্যাকসিন বানানো ইজ নট ইজি। ভ্যাকসিন বানানো না না, আমি কিছু মানে ভ্যাকসিন তো খুব কঠিন, স্বাভাবিক। কোনটা কাজে লাগবে তাতে কেউ জানে না, কারণ এটা অফিসিয়ালি স্বীকৃতি দিতে অনেক এটা টাইমের ব্যাপার। ভ্যাকসিন বানাতে অনেক সময় লাগে। ভ্যাকসিন বানাতে মানে 5-7 বছর লেগে যায়। একটা ড্রাগস মার্কেটে আসতে অনেক সময় লেগে যায়। কিন্তু এত কম সময়ে, রেকর্ড ব্রেকিং টাইমে একটা ভ্যাকসিন মার্কেটে নিয়ে আসা, মেডোনা বা ফাইজারের মতো কোম্পানি এত কম সময়ে মার্কেটে নিয়ে এসছে এবং প্রচুর লোককে ভ্যাকসিন করে। আমরা বোধহয় 4-5টা ডোজ নিয়েছি এখন পর্যন্ত। একটা প্রবলেম আমার ডিউ আছে, এখন গিয়ে নিতে হবে। আচ্ছা, বাট আই থিঙ্ক দ্যাট ইজ দ্য সাইন অফ মেডিকেল রিসার্চ। মেডিকেল রিসার্চ যে যতই বলুক, মেডিকেল রিসার্চ ফান্ডিং কাট করা দরকার। মেডিকেল রিসার্চ আছে বলেই হয়তো এত তাড়াতাড়ি ইউএস বানাতে পেরেছে কোভিড ভ্যাকসিন। একদম একদম অন্য কান্ট্রির পক্ষে সম্ভব হয়নি, তাই আর কি। আই থিঙ্ক কোভিড ভ্যাকসিন ইজ রিমার্কেবল। আচ্ছা, তুমি কিছুক্ষণ আগে বলছিলে জিন থেরাপিতে কিন্তু ভাইরাস দিয়ে এগুলো ঠিক করা হয়, আর এখানে আমাদের যে কোভিডও একটা ভাইরাসের জন্যই হইলো। তো ভাইরাস ঠিক আছে, আমি মোটা কোশ্চেনটা করতেছি, এরকম এটা আইডেন্টিফাইং যে বিষয়টা তোমরা কিভাবে করো? তা তুমি তো ডিপলি এই বিষয়টা নিয়ে ছিলে। দেখো এইচআইভি,
হ্যাঁ এইচআইভি ভাইরাস পেশেন্ট মারে, রাইট? এইচআইভি রোগে মারে, কিন্তু এইচআইভি ভাইরাসটাকে নিয়ে তার কিছু পোর্শনকে সরিয়ে দিয়ে একটা জিন ট্রান্সফার করে তাকে একটা লেন্টিভাইরাস বানানো হয়। সেই লেন্টিভাইরাস দিয়ে এনকে সেল বা কার্টি সেল থেরাপি হয়। দ্যাট মিনস এইচআইভি ভাইরাসের হিউম্যান ইমিউন ভাইরাস এইচআইভি, এই ভাইরাসটা বেসিক্যালি মানুষের শরীরে ঢুকে তার বডির মেকানিজমটাকে হাইজ্যাক করে নিয়ে সেখানে র্যাপিডলি মাল্টিপ্লাই হতে থাকে, অ্যান্ড দেন তার ইমিউন সিস্টেমটাকে ব্রেকডাউন করে, রাইট? সো এটা হচ্ছে ওর ন্যাচারাল অ্যাবিলিটি। সব রক্তের মাধ্যমে হয় না? এইচআইভি ধরো যেভাবে ট্রান্সমিশন হয়, ব্লাড ট্রান্সমিশন হয় বিভিন্নভাবে, কিন্তু আমরা যে থেরাপিটা করছি সেখানে এইচআইভির যে ভাইরাসটা HIV-4, তার এইচআইভির ভাইরাসটাকে নিয়ে আমরা তার কিছু পোর্শনকে থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং সরিয়ে দিয়ে যে পোর্শনগুলি তোমাকে এইচআইভি করতে পারে বা তোমার ক্ষেত্রে এইডস করতে পারে, সেই পোর্শনগুলোকে সরিয়ে দিয়ে আমরা কিছু জিন ট্রান্সফার করে দিই সেখানে থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেখানে ভাইরাসটার কোনো এফেক্ট থাকে না এইচআইভি করার জন্য, কিন্তু ভাইরাসটার এফিসিয়েন্সি থাকে জিনটাকে ট্রান্সফার করার জন্য। মানে খুব লেম্যান ওয়ার্ডে বলতে গেলে আমরা তার ন্যাচারাল ভিরুলেন্সটাকে ইউজ করি টু ট্রান্সফার এ জিন ইনটু দ্য পেশেন্টস বডি। এইচআইভি ভাইরাসের মডিফিকেশনের পর তার মধ্যে জিন ট্রান্সফার করে পেশেন্টের বডিতে দেওয়া হয়, কিন্তু এই পেশেন্টের এইচআইভি হয় না, কিন্তু এই ভাইরাসটা তার জিনটাকে সাকসেসফুলি ট্রান্সফার করে। ইটস এ কমপ্লেক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং। থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা পেশেন্টের কিউর হয়। সেইভাবে ভাইরাসটাকে, ইভেন দো ভাইরাস, মানে আমার ক্ষেত্রে কি রিস্ক ছিল, যখন আমি কোভিডের রাতে জিন থেরাপিতে কাজ করতাম, কোভিড টাইমে ভাইরাস নিয়ে সবাই অ্যাংশাস, সবাই ভয়, ভাইরাস মানে সব বাজে। অ্যাট দ্যাট টাইম আমি যখন বলতাম যে আই ইউজ ভাইরাস টু কিওর ডিজিজ, মানে ভাইরাস দিয়ে আমি রোগ সারাচ্ছি, রোগ নিরাময় করছি থ্রু জিন থেরাপি, মানুষ বিশ্বাস করতো না প্রথম বিশ্বাস, মানে নলেজ হতেই পারে ভাইরাস মানেই খারাপ, ভাইরাস মানেই একটা রোগ। এইচআইভিটাই প্রথম আসে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভি, হেপাটাইটিস ভাইরাস, জন্ডিস, বেশ কন্টাজিয়াস। ভাইরাস বেসিক্যালি প্রোটিন স্ট্রাকচার, ভাইরাসটা বাইরে বেসিক্যালি ইনার্ট, হিউম্যান বডির বাইরে ইটস ইনার্ট, দ্যার ইজ নাথিং, নো লিভিং থিংস, কিন্তু ইটস এ প্রোটিন, কমপ্লেক্স প্রোটিন। যখন তোমার পেশেন্টের বডিতে ঢোকে, দেন ইট ওয়ার্কস অ্যাজ এ লিভিং থিং অ্যান্ড ইট স্টার্টস মাল্টিপ্লাইং, অর ইট হাইজ্যাক্স দ্য ইমিউন সিস্টেম অ্যান্ড দেন র্যাপিডলি মাল্টিপ্লাই। এমন তো হতে পারে যে আমার শরীরে এখন ভাইরাস আছে, হতে পারে, বাট দে আর নট ডিজিজ কজিং ভাইরাস, হতে পারে। কিন্তু আমি তোমাকে বলতে চাইছি আর কি, যে ভাইরাসগুলি আমরা জিন থেরাপিতে ইউজ করি, এগুলি স্পেসিফিক ওয়েতে ইউজ করি। হিউম্যান পেপিলোমা ভাইরাস, এইচপিভি, হিউম্যান পেপিলোমা ভাইরাস খুব কমন। হিউম্যান পেপিলোমা ভাইরাস হার্ট যে দুর্বল করে দেয় না? হিউম্যান পেপিলোমা ভাইরাস তোমার কিছু মহিলাদের কিছু ডিজিজ কজ করে। তো হিউম্যান পেপিলোমা ভাইরাসকেও জিন থেরাপিতে ইউজ করা হয়, থ্রু জেনেটিক মডিফিকেশন। অ্যাগেন ওর জেনেটিক স্ট্রাকচারটাকে চেঞ্জ করে তার ভিতরে জিন ইনকর্পোরেট করে তাকে পজিটিভ পারপাস ইউজ করা হয়। তার নেগেটিভ কোয়ালিটিকে সরিয়ে দিয়ে তার মধ্যে কিছু পজিটিভ জিন দিয়ে তাকে ইউজ করা হয় এজ এ টুল। অনেকটা তুমি কোনো একটা পাড়ার একটা গুন্ডাকে তুমি ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে ইকুইপ করে, ইউ আর ইউজিং হিম টু ফাইট এগেনস্ট আদার রাউডিজ অর কোনো ডিজিজ, কাইন্ড অফ সেম। তুমি একটা পজিটিভ পারপাসে ইউজ করছো। জিন আর ডিএনএ দুইটা কি সিমিলার? জিন ইজ এ পার্ট অফ ডিএনএ। হ্যাঁ, তো ডিএনএ তো অনেক বড়। ডিএনএর মধ্যে কিছু কিছু স্মল ফ্র্যাগমেন্টস থাকে যেগুলিকে জিন বলা হয়। এরা প্রোটিন কোডিং সিকোয়েন্স থাকে। এটা মানে কমপ্লেক্স মলিকুলার বায়োলজি, আমি তোমাকে বলতে চাই না এতটা ডিটেলসে। মানে জিন ইজ এ স্মল ফ্র্যাগমেন্টস অফ এ ডিএনএ।
আচ্ছা, মানে হ্যাঁ, ডিএনএ থেকেও জিন আরো সূক্ষ্ম, সূক্ষ্ম স্মল ফ্র্যাগমেন্টস মানে এগুলো নিয়ে একটা ডিএনএ তৈরি হয়। ইয়েস। আচ্ছা, তো সাপোজ ধরো যে আমি, আমার বাবার ডিএনএ তো আমার মধ্যে বইছে, ইয়েস, ইয়েস। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিএনএ, মানে প্রত্যেকটা 50-50, 50-50 50-50 কামিং ফ্রম বোথ দ্য প্যারেন্টস, ফাদার অ্যান্ড মাদার। মাদার। নাও এর মধ্যে তোমার মধ্যে যদি বাবার ক্যারেক্টারিস্টিক বেশি থাকে, তাহলে তোমার বাবার 50% জিনের মধ্যে ডমিনেন্ট জিনগুলি বেশি ছিল। তোমার মধ্যে যদি মার জিন বেশি থাকে, তাহলে সেই জিনগুলো 50% ডমিনেন্ট ছিল। তো বেসিক্যালি যতই ডিসপিউট করুক, একটা সন্তানের মধ্যে বাবার 50%, মার 50% থাকে। এটা রুলস অফ নেচার। জিন থেরাপি বিভিন্ন ফিল্ডে ইউজ হচ্ছে। ধরো তোমার স্কিন ডিজিজে ইউজ হচ্ছে, ক্যান্সারে ইউজ হচ্ছে, টিউমারে ইউজ হচ্ছে, তোমার মাসকুলার অ্যাট্রফিতে ইউজ হচ্ছে, বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল পারপাসে ইউজ হচ্ছে, বিভিন্ন ধরনের পেইন ফিল্ডে ইউজের চেষ্টা চলছে, যেখানে পেইন সেন্সেশনটাকে কমানো যায় কি করে, পেইন পাথওয়েটাকে কি করে মডুলেট করা যায়, পেইন পাথওয়েটাকে কি করে অল্টার করা যায়। মানে পেইন সেন্সেশন, পেইন আছে, দ্যাট ইজ এ রুট কজ অফ পেইন, কিন্তু আমি পেইনটা ফিল করতে পারছি না। যেখানে পেইন সেন্সিং যে ব্যাপারগুলি আছে, যেখানে যে পেইন নোসিসেপ্টার্স যারা পেইনটাকে সেন্স করে আমাদের ব্রেনে ট্রান্সফার করে, দেন উই ফিল দ্য পেইন, সেই পাথওয়েটাকে কাইন্ড অফ ব্লক করে দেওয়া হচ্ছে। এটা কতটুকু, এটা নিয়ে তো তোমার রিসার্চ ছিল? একটা সময় ছিল আমার রিসার্চ, হ্যাঁ। আচ্ছা, হয় সাধারণত আমরা যখন দাঁত তুলি তার ব্যথাই আমরা সহ্য করতে পারি না, সেই জায়গায় যেটা দেওয়া হয় এটা দেওয়া তো তোমার সাময়িক না, সেটা হচ্ছে তোমার লোকাল অ্যানেস্থেটিক্স। সেটা আর একটা লোকাল অ্যানেস্থেটিক্স। লোকাল অ্যানেস্থেটিক্স আর কেমিক্যালস। লোকাল অ্যানেস্থেটিক্সটা হচ্ছে তোমার নট জিন থেরাপি, নট আনার থিংস। লোকাল অ্যানেস্থেটিক্সটা হচ্ছে তোমার লাইডোকাইন টাইপের কোনো একটা জিনিস, যেগুলি ককটেল থাকে, যেগুলি তোমার দাঁতে ইনজেকশন দেয়, রাইট? সেখান থেকে তোমার লোকালি যে পেইন সেন্সিং পাথওয়েগুলি, সোডিয়াম চ্যানেল বা এই ধরনের পেইন সেন্সিং যে চ্যানেলগুলো আছে, এগুলোকে টেম্পোরারিলি ব্লক করে রাখা হয়। আচ্ছা, সোডিয়াম চ্যানেল টাইপের কতগুলি আছে যারা পেইন সেন্সেশনে হিউজ পার্ট করে, এদেরকে ব্লক করে রাখা হয়। সেটাতে আমার কাজ ছিল একটা সময় সোডিয়াম চ্যানেল নিয়ে। তো সোডিয়াম চ্যানেলটাকে ব্লক করে রাখার কারণেই তোমার পেইনটা থাকে, দাঁত যখন তুলে পেইন থাকে, কিন্তু তুমি পেইনটা ফিল করছো না। অ্যান্ড ইউ সি গ্র্যাজুয়ালি তোমার বডি থেকে সেই ব্লকারগুলি, সোডিয়াম চ্যানেল ব্লকারগুলি ওয়াশ আউট হয়ে যাচ্ছে ইন কাপল অফ আওয়ার্স। দেন আস্তে আস্তে তোমার পেইনটা ফিল হচ্ছে, পেইনটা ফিরে আসছে। ডিউরিং দ্যাট টাইম তোমার ওই জায়গাটার নাম থাকছে। তো পেইন সেন্সিং, পেইনের ক্ষেত্রে ইভেন হয় যেমন এপিডুরাল, মহিলাদের বার্থ, ডিউরিং দ্য বার্থ। আমি জানি একটা হিউজ কন্ট্রোভার্সি, হিউজ ডিসকাশন টপিক হচ্ছে এপিডুরাল ইজ হেলদি ভার্সেস আনহেলদি, রাইট? কিন্তু ইটস নট এ হেলদি ভার্সেস আনহেলদি, ইটস এ তুমি কি পেইন ফিল করতে চাও নাকি তুমি পেইন ফিল করতে চাও না। দ্যাট ইজ, আই থিঙ্ক নাও উই হ্যাভ দ্য অপশন। পেইন আছে, যখন টেকনোলজি ছিল না তখন ডিউরিং দ্য বার্থ মহিলাদের পেইন নিতেই হতো, বিকজ দে হ্যাভ নো চয়েস। এখন মহিলাদের কাছে চয়েস আছে, ইফ দে ওয়ান্ট দে ক্যান টেক দ্য এপিডুরাল and make their natural birth comfortable. They don't have to go through that whole lot of pain. যা আজকে থেকে 30 বছর আগে it was a natural. তো epidural is an option for now, যেখানে পেশেন্টসরা নিতে পারে এবং পেইনটাকে সাপ্রেস করতে পারে। তুমি এখন যে ফিল্ডে কাজ করছো, হ্যাঁ, একদম প্রিন্সিপাল সায়েন্টিস্ট হিসেবে, ভারতে কি এই সুযোগটা তোমার জন্য নেই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, কিন্তু ওখানে বেটার অনেক বেশি। আমেরিকার রিসার্চটা আমি এনজয় করি, আমেরিকার ইনফ্রাস্ট্রাকচার এনজয় করি, ওখানকার ওয়ার্ক কালচার এনজয় করি, ওখানকার ইমপ্রুভ টেকনোলজি এনজয় করি। ওভারঅল রিসার্চের সেই পারপাসে যাওয়া, রিসার্চের কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অনেক বেটার, তাই ওখানে যাওয়া। তো এই জায়গায় পৌঁছতে জীবনে কিরকম হার্ডেলস পার হতে হয়েছে? সে তোমার আমার জীবন একসাথে উমাকান্ত স্কুলেই শুরু,
ক্লাস 6-7 থেকে হুম। উমাকান্ত স্কুলের পর উমাকান্ত স্কুলের পর একটা সময় মেডিকেল ফিল্ডের ঝোঁক ছিল। মেডিকেল ফিল্ডের এটা কি ছোটবেলা থেকেই ছিল? হাই স্কুলে তো ছিল মেডিকেল ফিল্ডের ঝোঁক ছিল, ডাক্তার হওয়ার একটা শখ ছিল। যাই হোক, লাইফে সব শখ পূরণ হয় না, কিন্তু প্রত্যেকেরই বোধহয় একটা ডেস্টিনেশন থাকে। আমি হতে চেয়েছিলাম ডাক্তার, জয়েন্ট এন্ট্রান্স পেয়ে গেলাম ব্যাঙ্গালোর পড়তে এগ্রিকালচার। আচ্ছা। আমার কিন্তু মনে হয় আমি বিএসসি এগ্রিকালচার যখন করছিলাম, বিএসসি এগ্রিকালচার ইজ এ কোর্স যা আমাকে একটা ভাস্ট বেস প্ল্যাটফর্ম দেয়, যেখানে আমি জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ইকোনমিক্স, সোশিয়োলজি, সাইকোলজি, প্ল্যান্ট প্যাথোলজি, অ্যান্টোমোলজি, এমন ভাস্ট ফিল্ড। 4 বছরের কোর্স বিএসসি এগ্রিকালচার। ইট গেভ মি এ হিউজ প্ল্যাটফর্ম যেখানে আমার অন্যান্য ফিল্ডে নলেজ হয়। আমি জানি ইকোনমিক্সের ব্যাপার, আমি জানি সোশ্যোলজির ব্যাপার, আমি জানি সাইকোলজির ব্যাপার। এগুলো আমাদের পার্ট অফ কোর্স ছিল। মেজর এগ্রিকালচারাল সাবজেক্টগুলি ধরো অ্যাগ্রোনমি, প্ল্যান্ট প্যাথোলজি, জেনেটিক্স, অ্যান্টোমোলজি, এগুলি তো ছিলই অবভিয়াসলি, প্লাস আরও সাবজেক্ট ছিল। তারপর আমি যখন স্পেশালাইজেশন করতে গেলাম, মানে সেটা ইয়ের পরে এগ্রিকালচারের পরে, বিএসসির পরে, দেন আই ডিসাইডেড টু গো টু মাইক্রোবায়োলজি। ওকে। Again, dealing with bacteria, fungus and all these things, microbes নিয়ে কাজ। মাইক্রোবসে কাজ করতে করতে মাস্টার ডিগ্রিতে আমি কিছুটা ইনক্লাইন্ড হয়ে পড়ি ধরো মলিকুলার বায়োলজির দিকে, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, মানে মাইক্রোবায়োলজি জাস্ট মাইক্রোবায়োলজি, কিন্তু মাইক্রোবিয়াল জেনেটিক্স বা মাইক্রোবসকেও যে জেনেটিক্যালি মডিফাই করা যায় সেটার দিকে আমি ইনক্লাইন্ড হয়ে পড়ি কিছুটা। তখন আমার মাস্টার ডিগ্রি হয়ে যাওয়ার পর আমি 3 বছর আমি একটা ইনস্টিটিউটে কাজ করি ব্যাঙ্গালোরে। সেই সময়ে আমি 2003-তে আমি জাপানের স্কলারশিপটা পাই, গভর্নমেন্ট স্কলারশিপ, যেখানে অল ইন্ডিয়ার থেকে 3 জনকে ওরা সিলেক্ট করে বায়োটেকনোলজিতে পিএইচডি করার জন্য। জাপান গভর্নমেন্ট থ্রু মাল্টিপল রাউন্ড অফ ইন্টারভিউ অ্যান্ড প্রেজেন্টেশনস দিল্লিতে গিয়ে। তো সেখান থেকে আমি 2004-এ জাপান যাই পিএইচডি করতে ফর মলিকুলার বায়োলজি অ্যান্ড মাইক্রোবিয়াল জেনেটিক্স। সেখানে আমার হাতে করি একটা অ্যাডভান্স ল্যাবে। জাপান ইজ এ হাইলি ডেভেলপড কান্ট্রি। একটাই ইস্যুস থাকে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। কিন্তু আমি একটা এমন একটা ল্যাবে ছিলাম, ইন্টারন্যাশনাল ল্যাব, যেখানে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল। আমার প্রফেসর ইংলিশে এক্সপার্ট ছিলেন, তো দ্যার ওয়াজ নো কমিউনিকেশন ইস্যুস। 4 বছর ভালোই কাটে, আমার কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়নি। বাট জাপানের অ্যাডভান্স টেকনোলজি, জাপানের অ্যাডভান্স রিসার্চ ফ্যাসিলিটি বা ইকুইপমেন্টসগুলি আমি অ্যাক্সেস করতে পারি 4 বছর। সেখান থেকে আমার অপশন এসেছিল সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে কাজ করার, বাট আমি অপশনটা না নিয়ে আমি ইউএসএ চলে যাই পিএইচডির পর রিসার্চ করতে। সেইভাবে আমার ইউএস যাওয়া। ইউএসএ তে তুমি চান্সটা তো পাওয়ার জন্য যোগ্যতা তো জরুরি না? যদি এমনিতে ইউএসএ তুমি যাওয়ার চান্স পাওনি। আমি একটা সময় আমি ইস্টে থাকার পর 4 বছর ইস্টে থাকার পর সিঙ্গাপুর হলে হয়তো আমি ইস্টেই থাকতাম। আমি ডিসাইড করলাম না, এবার একটু ওয়েস্টে যাই, ওয়েস্টের রিসার্চ প্যাটার্নটা দেখি। কিন্তু তখন পর্যন্ত আমার জাপান থাকাকালীন আমার ইউএস এর রিসার্চ নিয়ে আমার ধারণা ছিল না সেরকম। আমি ইউএসএ যাওয়ার পরে সেই ধারণাটা আমি ফিল করি। কিন্তু জাপান এবং ইউএস এর মধ্যে রিসার্চের দে আর বোথ কান্ট্রিজ আর অ্যাডভান্সড। কিন্তু ইউএস এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে ইউএস ইংলিশ, যেহেতু আমরা অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। জাপানে আমি ব্যক্তিগতভাবে অনেকটা কমফোর্টেবল ছিলাম, কিন্তু একজন ফরেনারের পক্ষে জাপানিজ কালচারে গিয়ে মানিয়ে নেওয়া 4 বছর। আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে গেছিলাম শেষ দিকে। তো ওখানে যারা জাপান তারা ইংরেজিটা তো ম্যান্ডেটরি শিখতে হয় না? নট নেসেসারিলি। জাপান নিজেদের সেলফ সাফিসিয়েন্ট, ওরা এতটাই নিজেদের সেলফ সাফিসিয়েন্ট। ইংলিশ জানা খুব একটা কম্পালসারি না। জাপানিজ টপ লেভেলে। কিন্তু ইংলিশ যখন জানে, তখন যখন গ্লোবালি কেউ যেতে চায়, তখন অবভিয়াসলি তুমি জাপানের ইংলিশ না জেনে ভালো লাইফ লিড করতে পারো। বাট ওয়েন ইউ থিঙ্ক ইউর সেলফ ইন এ গ্লোবাল পিকচার, তখন তোমাকে ইংলিশটা জানতেই হবে। আর জাপানের আরেকটা জিনিস আমি ফিল করলাম, জাপানে না থাকার, লং পিরিয়ড না থাকার একটা কারণ,
জাপানে তোমার ইউএস এমন একটা কান্ট্রি যেখানে ফরেনারদের গ্রোথ এবং প্রসপারিটিতে তোমার কান্ট্রি অফ অরিজিন, তোমার স্কিন, তোমার রেস এগুলি আসে না। দে আর ভেরি ওপেন টু এনিবডি হু ইজ ট্যালেন্টেড। ইউএসএ তে US is the only country that allows you to to pursue your dream. তুমি কোন দেশের, কোন বর্ণের, কোন জাতের, কোন গোত্রের, ডাজন্ট ম্যাটার। ইউএসএ তোমার ট্যালেন্ট ম্যাটার্স, তোমার সিনসিয়ারিটি ম্যাটার্স। কিন্তু জাপানে তুমি জাপানি হও আর বিদেশি হও, একটা ডিমার্কেশন আছে। অ্যাজ এ ফরেনার তোমাকে একটা সার্টেন লেভেলের পরও উঠতে দেবে না, কি পজিশনগুলিতে যেতে দেবে না। আচ্ছা, দ্যাট ইজ দ্য ডিফারেন্স আমি ফিল করি। তা আমি আর্লি উপলব্ধি করি, তাই আমার জাপানের লং টার্ম রিসার্চ ক্যারিয়ার পার্সিউ করার ইচ্ছে ছিল না। আমি যদিও আমার অপরচুনিটি ছিল, কিন্তু আমি ডিক্লাইন করি।